আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে নুসরাত সুজানা। নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জাতীয় নির্বাচন অত্যাবশ্যকীয়। এবার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হলে প্রতিনিয়ত শোকসভা করতে হবে, এমন আশঙ্কার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর কোনো শোকসভা নয়, বিজয় গাথা রচনা করতে চায় দেশের গণতন্ত্রকামী জনগণ। বলেন, জুলাই আন্দোলন এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়, সবার অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন ঘটেছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করে দেওয়া হবে, বিশেষ সেবা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবাদ প্রতিরোধে 2024 সালের জুলাই ছিল স্বৈরাচার পতনের মাহেন্দ্রক্ষণ। এক দফা ঘোষণা কিংবা অধিকার আদায়ে রাজপথে যখন জনতা, তার ফলশ্রুতিতেই আগস্টে ফেসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দিয়ে শহীদ হয়েছিল, সেই সকল বীর শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় সভা। রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। তারেক রহমান কিভাবে শহীদ পরিবার এবং আহতদের পাশে থেকেছে সেটিও তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। আমরা বিএনপির পরিবার যদি আমার পাশে না থাকতো, আমি কোনোভাবে আমার ছেলে ট্রিটমেন্টটা করতে পারতাম না। কই 17 মাসে তো কেউ আমার পাশে দাঁড়ায় না তারা ছাড়া। সে সময় জুলাই পরবর্তী সময়ে বর্তমান সরকার তাদের খোঁজ রাখেননি বলে অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী একত্রিত হয়ে আমার এই ডান হাতটা দ্বিখণ্ডিত করে ফেলে। আমার পরিচয় দুইটা, আমি বিএনপি পরিবারের তাঁতি দলের একজন কর্মী। আমার ছোট ভাই আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল। তার আত্মত্যাগ মানুষ দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তার আত্মত্যাগ এই কোটা সংস্কার আন্দোলনে পরবর্তীতে সারা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ রাজপথে নামিয়ে পড়ে এবং এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। সেখানে বিএনপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন আর তাতে সহযোগিতা করবে সরকার। এটাই তারেক রহমানের ভাবনা। আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্ষিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছেন। এটাই সবচেয়ে বড় বিষয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সেল গঠন করে জুলাই শহীদ পরিবার এবং আহতদের দেখভাল করবে। বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। গণতন্ত্র উত্তরণের পথ ব্যর্থ হলে এমন শোকগাথা চলতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সঠিক বিচার পাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করলে একের পর এক বিতর্ক তৈরি হতো না বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। কমিশন এক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে বলে মত তাদের। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পোস্টাল ব্যালট একেবারেই নতুন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য।
আর তাতেই হযবরল প্রধান রাজনৈতিক দল বিএনপি পোস্টাল ব্যালট নিয়ে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করছে নির্বাচন কমিশনকে। সবচেয়ে বড় অভিযোগ ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে। পোস্টাল ব্যালটে প্রতীকের দুটি পাতা, প্রথমটিতে 70টি আর দ্বিতীয়টিতে 48টি প্রতীক। বর্ণনানুক্রমে কলাম ভিত্তিক সাজানো হয়েছে প্রতীকগুলো। পঞ্চম কলামে ধানের শীষ প্রতীকটি এমন জায়গায় স্থান পেয়েছে যেখানে আবার ভাঁজ পড়বে। বিএনপি মনে করে রাজনৈতিক কৌশল করে তাদের প্রতীকটি এমন বিতর্কিত জায়গায় রাখা হয়েছে। ভাঁজটার মধ্যে যদি কোনো রকম এদিক ওদিক হয়, এলোমেলো হয়, তাহলেও তো বুঝতে সমস্যা হবে। ওই টিক চিহ্নটাই তো গিয়ে আর একটা প্রতীকের মধ্যেও লাগতে পারে, লাগলে পরে তো ব্যালটটা বাতিল হয়ে যাবে, তাহলে ক্ষতি তো হচ্ছে ধানের শীষের। কমিশন বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করলেও পোস্টাল ব্যালট নিয়ে কোনো পরামর্শ করেনি, যার দরুন এ নিয়ে এত বিতর্ক বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। উদ্যোগটা যেহেতু একদম নতুন, ইনোভেটিভ, এটা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর, অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু আলোচনায় বসে তারপরে এটাকে সেটআপটাকে ঠিক করা। নির্বাচন কমিশনের স্বইচ্ছায় এরকম একটা বিএনপিকে এরকম ভাজের জায়গায় এনে দিয়েছে যাতে কেউ দেখতে পারবে না, এটা আমি মনে করি না। হয়তো চিন্তা ভাবনার অবকাশ কম ছিল, কিংবা হয়তো তারা কোনো রকমের এফিসিয়েন্সির জায়গায় অভাব ছিল। এই বিতর্কটাই আসতো না, কারণ তারা তো একটা মক পোস্টাল ব্যালট আপনি তাদের দেখাতে পারতেন না। ওনাদের স্বার্থটা কি লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায় কেন ওনারা? যে নির্বাচনটা নিয়ে আমাদের এত স্বপ্ন, সেই নির্বাচনটাকে তো ওনারা নির্বাচনের আগেই নানান টেনশনে ফেলে দিচ্ছেন। এ নিয়ে কমিশনের দক্ষতার ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যখন তারা ব্যালট পেপারটা তৈরি করে তখন সংস্কারের জন্য আমরা অনেক কিছুর কাছে গেছি। মাঝে মাঝে পলিটিক্যাল পার্টিদের ডেকে ইলেকশন কমিশন তাদের মতামত নিয়েছে। এই ব্যালট পেপার নিয়ে তারা কেন মতামত নেয়নি? বিদ্যমান ব্যবস্থায় যেহেতু ব্যালট পরিবর্তনের সুযোগ নেই, সেহেতু কিভাবে বিএনপির অভিযোগগুলো আমলে নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সে বিষয়ে কমিশনকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিন, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 ইস্যুতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্র দলের নেতাকর্মীরা। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জড়ো হন তারা। ছাত্র দলের নেতাকর্মীরা জানান, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনের এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত বলেও অভিযোগ করে ছাত্রদল। সমগ্র বাংলাদেশ তাকিয়েছিল যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে, কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পোস্টাল ব্যালট দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইরা যারা অবস্থান করছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, এই ব্যালট পেপার তাদের মাঝে না পৌঁছে একটি দলের, একটি সংগঠনের বাসায়, অফিসে এই ব্যালট পেপার পৌঁছেছে। পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে আমরা দেখেছি যে সিদ্ধান্তের পরিবর্তন করে, এমনকি আমরা দেখেছি সাস্টে যেটা হলো আর কি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ে এটি নজিরবিহীন প্রজ্ঞাপন তারা দিল, এবং সেই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে তারা স্ববিরোধিতা করলো। আবার আসন্ন নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন চলছে। সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। শুনানির প্রথমার্ধে 35টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ হলে প্রার্থিতা বহাল থাকে তার। আর নিয়মিত আপিল ছাড়া আগের অপেক্ষমান আপিলগুলো নিষ্পত্তি হবে দ্বিতীয় ভাগে। এর আগে 8ম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে 45টি মঞ্জুর ও নামঞ্জুর হয় 37টি আপিল। 611 থেকে 620 আছেন, এর মধ্যে শুনানি 611 থেকে 620। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখন পর্যন্ত কয়টি শুনানি হয়েছে এবং ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে? সুজানা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায়
যাবে এবং সেই লক্ষ্যে একটি ভোট প্রয়োজন এবং সেই ভোটটি হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ। তবে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না এমন অভিযোগ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় 4 ঘন্টা হলো তারা এইখানটাতে অবস্থান করছেন নির্বাচন কমিশনের ভবনের সামনে। তারা এখানটাতে অবস্থান করে তাদের যেই শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা এই কথাগুলোই বলছেন যে নির্বাচন কমিশন বিগত সময়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তগুলো একটি বিশেষ গোষ্ঠীর পক্ষপাতদুষ্ট হয়েছে। এর মধ্যে তারা অন্যতম হিসাবে ধরেছেন যে পোস্টাল ব্যালটে যেই প্রতীকটি দেওয়া হয়েছে বিএনপির, সেই প্রতীকের কথা তারা বলেছেন। পাশাপাশি বিদেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলো একটু বিশেষ দলের হাতে গিয়ে পৌঁছেছে, এই অভিযোগ তারা করেছেন। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন যে সাকসু যে নির্বাচনের জন্য একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই বিষয়টিকে তারা উল্লেখ করেছেন। সুজানা, আজকে কিন্তু সবসময় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকে, তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর যারা রয়েছেন সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত হিসেবে এবং এখানে কোস্ট গার্ড, এপিবিএন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো ঠিক এই বাইরে যখন যেই মুহূর্তে এখানে তারা অবস্থান নিয়েছেন, ভিতরে কিন্তু আপিল শুনানি চলছেই এবং আজকেই শেষ দিন এবং এই দিনের ফয়সালা হয়ে যাবে কার কার প্রার্থিতা কে ফেরত পাবেন এবং কার কার প্রার্থিতা বাতিল হবে। এখন পর্যন্ত আমরা প্রথম ভাগে 35টি শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু তথ্য জেনেছি 32টি আপিল শুনানি হয়েছে এবং এই 32টি আপিল শুনানির মধ্যে নামঞ্জুর হয়েছে 13 জনের আপিল এবং বাকিগুলো পেন্ডিং রাখা হয়েছে এবং বেশ কিছু আপিল মঞ্জুর করা হয়েছে এবং আজকে কিন্তু ক্রিটিক্যাল কিছু আপিল শুনানি হবে, যেটা দ্বিতীয় ভাগে হবে। বিশেষ করে দ্বৈত নাগরিক ইস্যুতে যাদের আপিলগুলো এতদিন পেন্ডিং রাখা হয়েছে সেই আপিলগুলো আজকে সেগুলো নিষ্পত্তি করা হবে দুপুরের পরে। সব নাজমুল, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। নির্বাচন আসলেই একটি দুষ্ট চক্র সক্রিয় হয়ে ওঠে, তাই এবারই প্রথমবারের মতো সকল বাহিনীকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন আসতেই আপনারাই বললেন যে দুষ্ট চক্র একটু সক্রিয় হয়ে ওঠে, এই জন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচনকালীন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারেই শুধু প্রথম, সব বাহিনীগুলিকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর, তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে এই ট্রাইব্যুনাল। এছাড়াও এই ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গুমের মামলা সহ আরও 4টি মামলার বিচার কাজ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ চলছে। পরে এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়, আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায় নিষ্ঠুরতম হত্যাকারী যারা, তাদের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মাটিতে। তীব্র শীতের প্রভাব পড়েছে দেশের পোল্ট্রি শিল্পে। জয়পুরহাটে বাচ্চা ও মুরগির দাম কমায় ব্যাপক লোকসানের মুখে খামারিরা। এদিকে ডিম ও মুরগির দরপতনে দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। অনেকে খামার বন্ধ করে বেছে নিচ্ছেন অন্য পেশা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পোলট্রি মুরগি উৎপাদনে দেশের মধ্যে অন্যতম জয়পুরহাট। এ জেলায় খামারি আছেন প্রায় 9,000। শীতের তীব্রতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার পোলট্রি শিল্প।
খামারিরা জানান চাহিদা না থাকায় পাইকারিভাবে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে মুরগি, বাচ্চা ও ডিম। মূলত এই ঠান্ডা পড়ে বা শীতের 2 থেকে 3 মাস বাচ্চার দাম অজস্র পরিমাণে কমে যায়। হাইব্রিড বাচ্চা আমাদের কস্টিং খরচ আছে 35 টাকা, সেটা বিক্রি করতেছিল 10 থেকে 11 টাকা। ব্যাংক ইন্টারেস্ট আমাদের 9% থেকে 15% করার কারণে আমরা আরও লোকসানে আমরা পরিণত হয়ে গেছি। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এই পোলট্রি শিল্পের দিকে একটু ভালোভাবে একটু নজর দেন। লোকসান পুষিয়ে নিতে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা। খামারে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে শীতের প্রকোপ থেকে তারা রক্ষা পায় মুরগিগুলো। টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 পোলট্রি খামারি রয়েছেন। দৈনিক 1 কোটি মুরগি থেকে উৎপাদন হয় প্রায় 40 লাখ ডিম। শীতে চাহিদা কম থাকায় ডিমের দামে বড় দরপতন ঘটেছে। আমাদের উৎপাদন খরচ হচ্ছে 9 টাকা, কিন্তু এটা যখনই আমরা 6 টাকায় বিক্রি করছি তখন কিন্তু আমরা এখানে লাভের থেকে লসের আশঙ্কাটাই বেশি। আমরা সহ অনেকেই এই ব্যবসা থেকে আমরা সরে যাচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে গেছে, যেন আমাদের কোনো কিছু ভালো লাগতেছে না। মনিটরিং করে এই মধ্যস্বত্বভোগীরা যাতে ফয়দাটা লুটে নিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শীত মৌসুমে নানা ভাইরাসের সংক্রমণ ও বিকল্প খাদ্যের দাম কম থাকায় পোলট্রি মুরগির দাম কমার অন্যতম কারণ বলছেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদার চেয়ে উৎপাদন এবং সবজির প্রাপ্যতার বিষয়টি বিবেচনা নিয়ে ডিমের দাম কিছুটা কম, আমরা আশা করি খুব শীঘ্রই এই দাম বৃদ্ধি পাবে। তবে শীত কমলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব বলছেন খাত সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ঢাকার সাভারে নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিক নির্দেশনা দেন। পাশাপাশি স্কুলটির প্রচার প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সবার সহযোগিতার আহ্বান জানান। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন এম নাজমুল হাসান। শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে সেবার পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার এলাকায় হাজী নিজামুদ্দিন কমপ্লেক্সে ব্যাংকটির 55তম শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আবু ফজলুর রহমান সহ অন্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পুরনো ব্যাংকগুলো যে পরিমাণ অর্থ ইনভেস্ট করতে পারেনি, বেঙ্গল ব্যাংক তা করেছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে 2 দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উন্নত গ্রাহক সেবা এবং কর্মকর্তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। একটা পুরানো ব্যাংক যেটা করে নাই সেটাতে আমরা নতুন ব্যাংক হিসেবে বেশি আমরা এখানে ইনভেস্ট করছি। চারপাশে কিন্তু অপরচুনিটি আছে, এখন আমাদেরকে ক্যাশ করতে হবে। এখন আমাদেরকে যেটা করা দরকার সেটা হচ্ছে আমরা সিরিয়াস হইতে হবে, আমরা কমপ্লায়েন্স দেখবো, আমরা সিরিয়াস হইতে হবে, আমাদেরকে কাস্টমার সার্ভিসটা অনেক করতে হবে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে।
আর পুরো মাত্রায় বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে। বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ, যারা 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। কাঠমান্ডুর আপার মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে টাইগার্সরা। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 5 উইকেটে 159 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন শারমিন আক্তার। সুবহানা মুশতারির ব্যাট থেকে আসে 32 রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ঋতুমনির বোলিং তোপে ছন্দ হারায় যুক্তরাষ্ট্র। তাতে 57 রানে 1 উইকেট থেকে 79 রানে 6 উইকেটে পরিণত হয় দলটির স্কোরবোর্ড। বাকি কাজটা করেন নাহিদা আক্তার। 18তম ওভারে এই স্পিনার শিকার করেন 3 উইকেট। তাতে 123 রানেই 9 উইকেট হারায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত 9 উইকেটে 137 তুলতে পারে দলটি। টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদল বদলের সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে দাবি করেছে, আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নাকচ করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে আইসিসির প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ করে বিসিবি। সেটা সম্ভব না হলে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়। তবে ক্রিকবাজের প্রতিবেদনে সিআইএর মুখপাত্র বলেন, আইসিসি থেকে নির্ধারিত সূচির পরিবর্তন হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছেন তারা। এদিকে সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানিয়েছে আইসিসি ও বিসিবি। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এর এবারের পর্বে আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা এবং সমালোচনা। তা নিয়েই এবারের আড্ডায় আমি উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে আমার মনে হয় নির্বাচনের পরিস্থিতি খুব ভালো থাকবে। ভবিষ্যতে যে সরকার আসবে ওই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত সাংবাদিকতা যাকে বলে সেটা যাতে নিশ্চিত করে। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়ার আসনের সমস্ত গ্রামীণ যে রাস্তাঘাটগুলো সেগুলা উন্নয়ন করবেন। আরেকটা বিষয় ওনার খুব নজর দিবেন বলে আমি আশা করব। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ, আমাদের এখানে বিভিন্ন সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ক্রাইম হয়, সেগুলো একটু বিশেষ নজরদারিতে আনা। নতুন এবং নবীন ভোটারদের মনে একটা উৎসাহ কাজ করতেছে যে আমাদের প্রথম ভোট, আমরা আমাদের চয়েসের প্রার্থী এবং আমার ভোটটা অন্ততপক্ষে আমি দিতে পারবো। কেন্দ্রে গিয়ে এই কথা বলা হবে না যে আমার ভোট দেওয়া হয়ে গেছে বা ভোট দেওয়া লাগবে না। কসবা আখাউড়া সবচেয়ে মাদক সীমান্ত এলাকা, যাতে মাদকটা 0 টলারেন্সে আসে। আমরা এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করতে চাই ইনশাল্লাহ এবার নির্বাচনে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনীয় সকল বার্তা পেতে আরটিভির সাথেই থাকুন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।